নমস্কার, শুরু করছি আপনাদের অতি প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান কল্পতরু। আর এই অনুষ্ঠান যাকে ছাড়া অসম্পূর্ণ, তিনি জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুব্রতদা। কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট। সুব্রতদা 2024 সালে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। এইচবিটি আন্তর্জাতিক সংস্থা এইচবিটি সুব্রতদাকে জ্যোতিষ মহাগৌরব 2024 সম্মানে ভূষিত করেছে। বিগত 5 বছরে সুব্রতদা জ্যোতিষ জগতে যে কর্মদক্ষতা দেখিয়েছেন, তার জন্য আজ সুব্রতদা কিন্তু জ্যোতিষ মহাগৌরব 2024 সম্মানে ভূষিত হয়েছেন। এটা কিন্তু আমাদের কাছে সত্যি খুব গর্বের ব্যাপার। আর সুব্রতদা কেনই বা হবে না, কারণ সুব্রতদার প্রতিকার যে সবার থেকে আলাদা। সুব্রতদার প্রতিকার কথা বলে, কারণ সুব্রতদা উপর দিয়ে প্রতিকার করেন না, যেটা কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে, অর্থাৎ সম্পূর্ণ চক্রম D38 এবং কর্ম ভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে সুব্রতদার বিচার বিশ্লেষণ, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। কল্পতরু অনুষ্ঠানে আমরা সুব্রতদার কাছ থেকে জ্যোতিষশাস্ত্র বিষয়ক নানান আলোচনা শুনি, জানি। আজকে দাদা আলোচনা করবেন মূলত রাহু এবং কেতুকে নিয়ে। রাহু প্রাপ্তি ঘটায়, কেতু দেয় অপ্রাপ্তি অর্থাৎ মোক্ষ লাভ। আসুন, আমরা যারা সাধারণ মানুষ, এই রাহু আর কেতু জ্যোতিষ শাস্ত্রের এদের কার্যকারিতা কোথায়, কতখানি গুরুত্বপূর্ণ, আজকে আমরা সেই সম্পর্কে বিশদে সুব্রতদার কাছ থেকে জানবো, শুনবো। এবং আপনারা যারা আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে এই কল্পতরু অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষ সুব্রত চক্রবর্তী মহাশয়কে। স্বাগত সুব্রতদা আরো আরেকবার এই অনুষ্ঠান। সমস্ত দর্শকদের নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত ব্লগ টিভি দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এবং আপনারা আপনাদের কাজের অবসরে যে কোনো সময় আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেখানে ইউটিউব অথবা ফেসবুকে যদি সার্চ করেন গ্লোব টিভি অথবা সুব্রত চক্রবর্তী, অবশ্যই অনুষ্ঠানগুলোকে আপনারা কিন্তু ফলো করতে পারেন। আপনাদের যে কোনো কাজের অবসরে যে কোনো সময় আপনারা দেখতে পারেন। এবং বিগত কয়েকদিন চেম্বারে ব্যস্ততার জন্য একদম লাইভ করতে আসতে পারেন। বহু মানুষের ফোন পেয়েছি, মানে যখন আমার রেকর্ডিং অনুষ্ঠানগুলো বা পুনর্পুরি অনুষ্ঠানগুলো হয়, আমাকে অনেকেই ফোন করে বলেন, দাদা আপনি আসছেন না কেন, নতুন অনুষ্ঠান চলছে না, রিপিটেড অনুষ্ঠান চলছে। তাহলে মানুষের মধ্যে এই ভালোবাসাটা পাওয়া যায় তখনই যে মানুষ শুনতে চাইছে নতুন কিছু বিষয়, নতুন কিছু আলোচনা। তবে আমি সাধারণত মিডিয়াতে বসি, 3টে মিডিয়াতে আমার সাধারণত সোমবার, বৃহস্পতিবার এবং রবিবার দিন একটা মিডিয়াতে হয়, সেখানে আমার লাইভ থাকে। খুব একটা লাইভ আমি থাকি না, কিন্তু যদি লাইভ করি আপনাদের কাজও তো করতে পারবো না, কারণ 15টা দিন নর্থ বেঙ্গলে থাকি, সেখানকার একটা চেম্বারের ব্যস্ততা, সেখানে অনেকগুলো চেম্বার বেড়েছে। দ্বিতীয়ত যখন দক্ষিণবঙ্গে আসি, দক্ষিণবঙ্গের অনেকগুলো যে চেম্বার রয়েছে সেইখানে চেম্বার গুলো থাকে, রেমেডির অনেক কিছু ব্যাপার থাকে, তো সেইগুলোর জন্য লাইভ করতে আসা একদম হয়ে ওঠে না। তো মাসের শেষের দিকে এবং যেটা হয়, আমি তো কলকাতায় থাকি, চতুর্থ সপ্তাহ এবং প্রথম সপ্তাহ, তো চতুর্থ সপ্তাহ এবং প্রথম সপ্তাহটা আমি চেষ্টা করি লাইভ গুলো করার। আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে, লাইভ অনুষ্ঠান করবে এবং আজকের বিষয়টা থাকবে কিন্তু রাহু এবং কেতুকে নিয়ে। অনেকে বলেন জ্যোতিষ শাস্ত্রে রাহু কেতুই নাকি মূল বিষয় এবং রাহু কেতুর অশুভ প্রভাব মানুষের জীবনে কিন্তু প্রভূত ক্ষতি সাধন করে থাকে। আমি প্রথমেই বলি, রাহু কেতুকে ভয় পাওয়ার কোনো কিছু বিষয় নয়। প্রথমেই বলবো যে রাহু কেতুর যদি সঠিক অবস্থান থাকে,
নাক্ষত্রিকগতভাবে, তার দৃষ্টিগতভাবে যদি সঠিক অবস্থান থাকে, তাহলে কিন্তু মানুষের জীবনে এই রাহু এবং কেতু আপনাকে ভরিয়ে দিতে পারে। অর্থাৎ ভরিয়ে দেয় কি না, রাহু আপনাদের জীবনের ক্ষেত্রে প্রাপ্তিকে প্রচুর পরিমাণে ঘটায়, এবং কেতু যখন আপনার ক্ষেত্রে সফলতা আসছে না বা কোনো কিছু বাধা আসছে বা আপনি সমস্ত কিছু পেয়ে গেছেন, সেখানে কিন্তু কেতুর একটা নেগেটিভিটি থাকে। আবার কেতুর কিন্তু মুখ্য লাভ ঘটায় মানুষের জীবনে। হয়তো যার প্রচুর প্রাপ্তি ঘটে গেছে, রাহু তাকে এত প্রাপ্তি দিয়েছে, তার জীবনে মনে হচ্ছে যে এইগুলোর থেকে একটু অন্য জগতে, সাধনার জগতে যখন যায়, তখন কিন্তু কেতুর একটা প্রভাব থাকে, মুখ্য লাভ থাকে। তাই কেতুকেও কিন্তু যদি আমরা অশুভ ভাবে দেখি, তাহলে কিন্তু সেটা খারাপ চোখে হবে। আমাদের সাময়িক হতে পারে যে বাধা বিঘ্নতা সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু ঈশ্বরের একটা কথা ছিল যে ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর যা করেন কিন্তু মঙ্গলের জন্য। অর্থাৎ তিনি ইন্ডিকেশন দেন। আমাদের যখন খারাপ সময়গুলোকে চলে, আমরা মনে করি আমাদের ভগবান খারাপ সময়টাই দিয়ে রেখেছে, আমরা ঈশ্বরকে দোষারোপ করে থাকি। কিন্তু ঈশ্বর আমাদের এই খারাপ সময়ের মধ্যে দিয়ে হয়তো ভালোর কিছু বার্তা দেন, আমরা ভালো কিছু শিখতে পারি, আমরা আগামী দিন চলার পথে অনেক বাধা পাই, কিন্তু সেই বাধাগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের এমন কিছু শিক্ষা দিয়ে যায়, যেগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন সেই বাধাগুলো পরবর্তী জীবনে আসে, সেই বাধাগুলো তো আমরা অলরেডি পার করেছি, সেই বাধাটাকে আমার তখন মনে হয় যে হ্যাঁ, ওই জীবনে প্রবলেমটা এসেছিল বলে আমি অনেক কিছু শিখেছি। তাই সবসময় প্রবলেমকে অ্যাকসেপ্ট করতে শিখুন। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো কিছু প্রবলেম থাকে, বাধা চলছে, সমস্যা চলছে, আপনি হতাশাগ্রস্ত হবেন না। সেখান থেকে কিছু শিক্ষা লাভ, ঈশ্বর আপনাকে ওই সমস্যাটাময় যে সময়টা দিয়েছে, ওই সময়ের মধ্যে নিজেকে ধীর এবং স্থির রেখে আপনি ওই সময়ের মধ্যে কি শিখলেন সেটাকে দেখুন ভালো করে। তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার যদি ভালো সময় আসে বা খারাপ সময় আসে, সেই খারাপ সময়ের যে এক্সপেরিয়েন্সটা যে আপনি শিখেছেন, সেই শিক্ষাটাকে সেই সময় কাজে লাগাতে পারবেন, তবে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আমি আজকে যে বিষয়টাকে আলোচনা করবো, ঠিক রাহু কেতুর এই প্রভাব, অর্থাৎ ভালো এবং মন্দ। রাহু তো আমাদের জীবনে প্রাপ্তি দেয়। যাদের দেখবেন, প্রথমে বলে নিই, রাহু এবং কেতু এরা কিন্তু কোনো গ্রহ নয়, এরা হচ্ছে কি ছায়া গ্রহ। যার আন্ডারে থাকে তাকে প্রভাবিত করে জলের সূত্র অনুযায়ী, জল যে পাত্রে থাকে সেই পাত্রের আকার আয়তন ধারণ করে থাকে। রাহু কেতু সম ব্যাপার। রাহু হচ্ছে ঠিক আগাছার মতো, কেতু হচ্ছে আগাছার মতো। সেই আমরা অনেক ক্ষেত্রে দেখি না যে খেজুর গাছের উপর অশ্বত্থ গাছ উঠেছে, ঠিক সেরকম খেজুর গাছকে বাড়তে দিচ্ছে না, একটা বিশাল বড় অশ্বত্থ গাছ বেড়েছে খেজুর গাছের এখন থেকে। তাহলে এই যে পরজীবী, রাহু কেতু হচ্ছে পরজীবী, অর্থাৎ যে ন্যাটাল চার্টে যে রাশির মধ্যে অবস্থান করে, যে নক্ষত্রকে কেন্দ্রপ্রাপ্ত করে, সেই গ্রহকে পরিচালিত করে, রুল করায় যে তোমাকে আমার কথা মেনে চলতে হবে, তুমি আমার দ্বারা পরিচালিত। এই প্রভাবটা থাকে রাহু এবং কেতু। এবং রাহু কেতু দুজনে সবসময়তেই কোথায় অবস্থান করে? সমসপ্তমে। যেখানে রাহু থাকবে তার ঠিক সপ্তম ভাবে উল্টো দিকেই কেতু থাকবে, যেখানে কেতু থাকবে তার ঠিক সপ্তম ভাবে কিন্তু রাহু থাকবে। তাহলে আপনি যদি দেখেন যে আপনার লগ্নে রাহু রয়েছে, সেই লগ্নে রাহুর দুটো অবস্থান থাকে, একটা শুভ একটা অশুভ। আমি প্রথমেই বলেছি এই শুভত্ব লাভ হয় তার কোন রাশিতে অবস্থান করছে, কোন নক্ষত্রকে নিয়ে বসেছে, বা রাশির অধিপতি কি, বা সেই রাহু বসে আছে কি নক্ষত্র প্রাপ্ত হয়েছে, রাহুর উপর কোন কোন গ্রহের কিভাবে দৃষ্টি রয়েছে, রাহু কিভাবে দৃষ্টি প্রদান করছে, সেটার উপরেই কিন্তু রাহুর শুভত্ব বা অশুভত্ব নির্ভর করে থাকে। এবার রাহু যদি লগ্নে থাকে, তাহলে আপনার ঠিক তার সপ্তম ভাবে কেতু অবস্থান করবে, এবং সেই রাহু যদি শুভত্ব থাকে, তাহলে আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি ঘটাতে পারে। কি প্রাপ্তি ঘটাতে পারে? আপনি কোনো কিছু হয়তো করছেন, আপনার হয়তো দেখা যাচ্ছে যে আপনি সামান্য কিছু চেষ্টা করবেন, সেই সামান্য কিছু চেষ্টাতে অসামান্য আপনি ফল পাবেন। আবার ঠিক সপ্তম ভাবে তার কেতু অবস্থান করছে, অর্থাৎ রাহু তাকে প্রাপ্তি দিচ্ছে, কিন্তু তার সপ্তমে দেখা গেল কেতু যদি শুভ থাকে, তাহলে সেই শুভ প্রাপ্তিটাকে আপনি ধরে রাখতে পারবেন। কেতু যদি শুভ অবস্থায় থাকে, রাহু যে প্রাপ্তিটাকে দিচ্ছে সেই প্রাপ্তিটাকে আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু কেতু যদি অশুভ অবস্থায় থাকে, আপনার সেই প্রাপ্তিতে প্রভূত বাধা হয়ে থাকে, প্রচুর পরিমাণে বাধা হবে। অর্থাৎ আপনি কোনো কিছু লাভ করলেন, আপনি অনেক অর্থ রোজগার করলেন, আপনি অনেক সম্পত্তি লাভ করলেন, কিন্তু দেখা গেল কেতু যদি অশুভ অবস্থায় থাকে, আপনাকে বেশি দিন নয়, তার নির্দিষ্ট দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাতে আপনার কিন্তু সেই সাময়িক দ্বিতীয় ভাবের সঙ্গে বুধ কম্বিনেশন, শুক্র সেখানে যদি দৃষ্টি বিনিময় করে থাকে, রাজনীতি তার ভালো হতে পারে, তার শিক্ষা জীবন ভালো নয়, সামান্য হয়তো পড়াশোনা করেছেন, রাজনীতি থেকে সে এমন একটা পর্যায়ে চলে গেল, একটা ভালো পদ পেয়ে গেল।
এবং আপনি তাকে দেখতেন একটা সময় যে হয়তো ছোট বাড়ির মধ্যে থাকতো, সামান্য কোনো কিছু রোজগার করতো, কিন্তু তার রাজনীতিকে দিয়ে, তার বুদ্ধির কাজে লাগিয়ে সে একটা ভালো জায়গায় পৌঁছে গেল। আপনি যাকে দেখছেন যে ছেলেটি তো একদম বুকেটে ছেলে, পড়াশোনা ভালো করেননি, লগ্নে রাহু রয়েছেন, তার সপ্তমে কেতু অবস্থান করছে, কেতু তার যথেষ্ট ভালো, রাহু তার যথেষ্ট ভালো। সেই ছেলেটির যখন বিশেষ করে ন্যাটাল চার্টে রাহু কেতুর মহাদশা অন্তর্দশা আসবে, বা যে দ্বিতীয় পতির মহাদশা চলবে, যখন রাহু কেতুর অন্তর্দশা আসবে, সেই সময় তার প্রভূত একটা উন্নতি সাধন সে শুরু করবে এই সময় থেকে। এবং কেতু শুভ অবস্থায় থাকলে সে ওই সময় পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ সময় পর্যন্ত তার সেই সম্মানটাকে, অ্যাচিভমেন্টটাকে ধরে রাখতে পারবে বুদ্ধির জোরে, দ্বিতীয় পতির জোরে, বুধের জোরে। বুধ মানে কি? বাকশক্তি, বুদ্ধি। রবির জোরে, ভাগ্যের জোরে। অর্থাৎ তার রবির সুঅবস্থান থাকতে হবে, বুধের সুঅবস্থান থাকতে হবে। সে কি করছে? দালালি করছে, প্রমোটিং করছে কিছু ভাবে। দেখা গেল যে ছেলেটা হয়তো সামান্য হয়তো নোংরা টোংরা ফেলতো, বা হয়তো কোথাও হয়তো প্রমোটিং এর কাজ চলছে, গাড়ি করে সমস্ত কিছু মাল খেলতো, কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে বিশাল বড় একজন প্রমোটার হয়ে গেল। তার মানে কি? সে একটা মানে অর্থনৈতিক সম্পত্তিশালী হয়ে গেল, আপনি দেখলেন তাকে। বা এরকম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তির ক্ষেত্রে, যদি দেখতে পাওয়া যায় তার দ্বিতীয় কম্বিনেশন নবমপতির সঙ্গে খুব ভালো হয়ে থাকে, এবং সেখানে কেতু এবং রাহু সমসপ্তমে থেকে যদি শুক্রকে দৃষ্টি বিনিময় করে থাকে, সেই জাতক জাতিকা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রভূত থাকে, প্রভূত পরিমাণে লটারি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই ব্যক্তি মানে কয়েক দিনের মধ্যে কিন্তু অ্যাচিভমেন্ট করে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। আপনার দেখা গেছে, এরকম দেখা গেছে যে সারা জীবন তিনি অনেক দিক থেকে অর্থ রোজগার সেরকম ভাবে করেননি, কিন্তু দ্বিতীয় পতির সঙ্গে পঞ্চম কম্বিনেশন ঘটেছে, এবং বুধ এবং শুক্র একত্রীকরণ বিপরীত রাজযোগ তৈরি করে সেই ব্যক্তি অন্যের কোনো সম্পত্তি প্রাপ্তের দ্বারা, অর্থাৎ দেখা গেল কোনো আত্মীয় পরিজনের কোনো সম্পত্তি, মৃত ব্যক্তির কোনো সম্পত্তি তার প্রাপ্তি ঘটলো, সেই প্রাপ্তি দ্বারা তার জীবনের ক্ষেত্রে একটা ভালো জায়গায় পৌঁছে গেল। সেখানে কিন্তু রাহু কেতুর অবশ্যই কিন্তু শুভ অবস্থান থাকে। তার মানে রাহু কেতুকে তো আমরা সারা জীবন ভয় পেয়ে এসেছি, আপনাকে ভয় দেখানো হয়েছে যে শনির সঙ্গে রাহু অবস্থান করছে, শনির সাথে কেতু অবস্থান করছে, স্বর্ণছাড়া যোগ, স্থাপিত যোগ, আপনার ক্ষেত্রে কোনো কিছু হবে না। কিন্তু এই অশুভ যোগ আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। আপনার কি না, আপনার কানেক্টিভিটি আপনাকে সময় দিচ্ছে না, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাথ দিচ্ছে না। এবং এই যে দেখবেন, এই যে ন্যাটাল চার্টের এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো, আমরা তার রেমেডিয়াল গাইডলাইন কিন্তু করি না, আমরা সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাই, আমরা জানিও না। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো বড় ব্যক্তি ভালো জায়গায় যাচ্ছে মানে তার নিজস্ব, আপনার চিন্তাধারার সঙ্গে তার চিন্তাধারা অনেক বদল রয়েছে, এটাকে আপনাকে মানতেই হবে। কারণ যে ব্যক্তি আপনার থেকে ভালো উন্নতি সাধন করছে, আপনি বুঝবেন তার চিন্তাধারার সঙ্গে আপনার চিন্তাধারার মতো পার্থক্য রয়েছে, তার চিন্তাধারার গতি প্রকৃতি আলাদা। তার সেই চিন্তাধারা তাকে কি দিচ্ছে না, রাহু কেতুর কম্বিনেশনের সঙ্গে বুধের সহাবস্থান, বুধ তাকে সেই চিন্তন ক্ষমতাকে দিচ্ছে। অর্থাৎ সে কিছুভাবে তার নিজস্ব বুদ্ধির জোরে বা কোনো মানুষের সহাবস্থান বা কোনো মানুষের সহযোগিতার দ্বারা সে কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারে। অর্থাৎ আপনি মনে করছেন যে আপনি বাড়িতে বসে আমার অনুষ্ঠান দেখছেন, দাদাকে একটা ফোন করি, ফোনে কল করে জেনে নিলাম আমার ভাগ্যটা এই হতে পারে, এই হতে পারে, আমার পরে হয়তো অন্য কোনো অ্যাস্ট্রোলজার বসবেন, তাকে আপনি ফোন করছেন, এরকম করে ফোন করে আপনি জানছেন। কিন্তু আলটিমেটলি আমরা কি করছি, আমরা ওই কিছু গড়পাত্তা জ্যোতিষী যারা রয়েছে, আমি তাদেরকে গড়পাত্তাই বলি, আপনার ক্ষেত্রে এই মাঙ্গলিক, কেমনযোগ, কালসর্প, তারাপীঠ চলুন, এই করুন, কবচ করুন, রত্ন করুন, এগুলো কিন্তু জ্যোতিষী নয়। আপনাকে রুলটাকে জানতে হবে, যে রুলটা আপনাকে অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবে তুমি এই সময় থেকে এই কাজটা স্টার্ট করো, এই সময় থেকে তুমি এই কাজটা করো না, এই কাজটা তুমি শুরু করবে যখন, তখন তোমার এই প্রতিকারটা প্রয়োজন। এই যে গাইডলাইনটা, এই গাইডলাইন যে সমস্ত ব্যক্তি মেনে চলেছেন তারা কিন্তু আজকে জিরো থেকে হিরো হয়েছে। আপনি যাকে দেখছেন ছোটবেলায় যে খুব সামান্য কিছু ছিলেন, সে অসামান্য হয়ে গেছে, তার মানে তিনি তার বুদ্ধি এবং কারো বিচার বিবেচনার কিন্তু দ্বারা তিনি জীবন উন্নতি সাধন করেছেন। সেই কিন্তু রাহু কেতুর কম্বিনেশন। অর্থাৎ রাহু যেরকম প্রাপ্তি দেয়, আমাদের ক্ষেত্রে শনিরও একটা অবস্থান থাকে। আপনি অ্যাস্ট্রোলজার কাছে আসছেন মানে আপনার শনির কম্বিনেশন, অ্যাস্ট্রোলজার আপনাকে কি দিচ্ছে, সঠিক বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তাহলে রাহু শনির কম্বিনেশন আপনাকে একটা ভালো জায়গা দিতে পারে। আমি আলোচনায় আসবো এই কম্বিনেশন নিয়ে। কোনো বন্ধু এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই কল্পতরু অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, নমস্কার। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে। আপনার নামটা বলুন। আমার নাম মহুয়া ঘোষ। আপনার জন্ম তারিখ?
6/10/1995, 6/10/1995। জন্ম সময় সকাল 11:45, সকাল 11:45। জন্মস্থান জন্মস্থান বর্ধমান। বর্ধমান। কি জানতে চান বলুন। আমি কেরিয়ার নিয়ে একটু জানতে চাই। শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার। শুক্রবার ছিল। তোমার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, গণ্ড যোগ এবং তোমার গণ হচ্ছে দেবারি গণ। তোমার এই যে অবখাড়া চক্রে দেখবে, আমি প্রথমে যেটা বললাম যে তোমার সূর্য সিদ্ধান্ত যোগ, গণ্ড যোগ, ঠিক আছে। নক্ষত্র অধিপতি হচ্ছে রাহু, সেই রাহু হচ্ছে চরণ পেয়েছে, চতুর্থ চরণ। তার মানে কি তোমার বুদ্ধিদীপ্ততা যথেষ্ট ভালো, কিন্তু পড়াশোনায় হায়ার এডুকেশন তুমি করবে, কিন্তু করার পর তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু হবে না। এটাই সমস্যা। তোমার পড়াশোনা যথেষ্ট ভালো রয়েছে, অর্থাৎ এই যে এই রাহু, আমি আজকে রাহু নিয়ে তো আলোচনা করছি, তবে আমি চেষ্টা করি কি বলতো, যে যে বিষয়টাকে আলোচনা করবো সেই বিষয় কেন্দ্রিক যদি কোনো ফোন আসে বা সেই বিষয়টাকে নিয়ে আমি কানেক্টিভিটি যদি করি, দেখুন আমাদের তো একাধিক সাবজেক্ট রয়েছে অ্যাস্ট্রোলজিতে, একাধিক আলোচনা করা যায়, কিন্তু আজকে এই যে তুমি বললে যে দাদা আমার কেরিয়ার নিয়ে আমি জানতে চাই, তোমার মধ্যে মহুয়া যথেষ্ট ভালো কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু আজকে মহুয়া বাড়িতে বসে রয়েছে। মহুয়া যে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেখান থেকে না কোয়ালিফাইড করে বাড়িতে বসে আছে, সঠিক জায়গা পাচ্ছে না। তাতে কি হচ্ছে, তোমার ক্ষেত্রে একটা ফার্স্ট্রেশন আসছে। হ্যাঁ, হ্যাঁ, একদমই, একদমই। একদম। এই যে আজকে জাস্ট আমি অবখাড়া চক্র মানে জাস্ট আমি ফার্স্ট পেজটা দেখছি, আমি তোমার এখনো রাশি কুণ্ডলী বা লগ্ন কুণ্ডলীতে যাইনি। আমি অবখাড়া চক্র দেখতে পাচ্ছি সূর্য সিদ্ধান্ত যোগ, গণ্ড যোগ, তোমার নক্ষত্র অধিপতি হচ্ছেন রাহু, শতভিষা নক্ষত্র, চতুর্থ চরণ। এই যে চরণ, তার অংশ এবং গণ্ড যোগ, এই কম্বিনেশনটা, তার মানে তোমাকে দেখতে পাচ্ছি যে তোমার বুধ শুক্র রাজযোগ তৈরি হয়েছে, তার মানে তোমার চতুর্থপতি পঞ্চমপতি যথেষ্ট ভালো। চতুর্থপতি পঞ্চমপতি ভালো মানে তোমার এডুকেশন, তোমার মধ্যে শিক্ষা রয়েছে, তোমার মধ্যে জ্ঞান রয়েছে, তোমার মধ্যে ডিগ্রিও রয়েছে, কিন্তু সেই ডিগ্রি শিক্ষা তুমি আজকে কাজে লাগাতে পারছো না। তোমার মতো এরকম মহুয়া বহু ছেলে মেয়ে বাড়িতে বসে রয়েছে। তার মানে কি আমাদের বেঙ্গলে চাকরির সমস্যা রয়েছে, ভারতবর্ষ চাকরির সমস্যা, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তার মধ্যে থেকে কম্পিটিশনটা কিন্তু মারাত্মক লেভেলের, তাই তো? সেখান থেকে তোমাকে তোমার কর্মটাকে ছিনিয়ে নিতে হবে। ওই 100 জনের মধ্যে মহুয়াকেই কিন্তু বের করে আনতে হবে তোমার চাকরিটাকে। লড়াইটা অনেক কঠিন। তাহলে এই কঠিন লড়াইটাকে সহজ করতে গেলে যেটা প্রয়োজন কি, তোমার এই শুভ সূর্য সিদ্ধান্ত যে যোগ রয়েছে, গণ্ড যোগ এবং রাহুর কম্বিনেশন, এর একটা প্রতিকার। আমি এরপরে তোমার ন্যাটাল চার্টে যাচ্ছি। ন্যাটাল চার্টটা আমি একবার দেখে নিই ভালো করে। ন্যাটাল চার্টের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমার ক্ষেত্রে বুধটা বক্রী অবস্থায় মূলত্রিকোণ। তার মানে দেখো, আমি তোমাকে একটু আগে বলছিলাম যে তোমার বুধের অবস্থান ভালো, মূলত্রিকোণ রয়েছে, কিন্তু তিনি রেট্রোগেট রয়েছেন, বক্র রয়েছেন। আমরা প্রত্যেকে জানি কি, প্রত্যেকটা গ্রহেরা চলাচল করে ঘড়ির বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেই বুধ শুভ গ্রহ রাহুকে তো ক্লকওয়াইজ ঘোরেন। সেই বুধ যেহেতু রেট্রোগেট রয়েছেন, তার গতি ক্ষমতা কম, তার মানে পজিটিভিটি অনেক কম, কিন্তু সেই পজিটিভিটি কিছুটা হলেও তোমাকে দিচ্ছে মূলত্রিকোণ যেহেতু তিনি। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, তোমার বুধ কিন্তু দগ্ধ রয়েছেন, রবির পাশে রয়েছেন, বুধ দগ্ধ রয়েছেন, এবং সেই বুধ হস্তা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র রয়েছে যথেষ্ট ভালো। তার মানে কি, তোমার এই যে প্রতিকার প্রতিবিধান যদি সঠিক করা যায়, এই যে বুধ চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে, এর একটা সঠিক প্রতিকার, বুধ রেট্রোগেট রয়েছে, তোমার সূর্য সিদ্ধান্ত যোগ, গণ্ড যোগ, এইগুলোকে যদি একটু গাইডলাইন করা যায়, এই যে 2024-এর আজকে ফেব্রুয়ারি শেষের দিকে আমরা প্রবেশ করেছি, তোমার 2024-এর নভেম্বর ডিসেম্বর বা 2025-এর ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বা প্রথম মাসের দিকে একটা ভালো সুযোগ সুবিধা আসতে পারে। আচ্ছা, তার কিন্তু সরকারি চাকরির যোগ আছে? এই যে ব্যাপারটা, সরকারি চাকরি যোগ আছে, তার মানে কি তুমি প্রিপারেশন নিচ্ছ, পরীক্ষায় বসছো, আলটিমেটলি ফল জিরো, হ্যাঁ, 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 একদম। ফলটা জিরো, তাই তো? এই যে বললে সরকারি চাকরি যোগ আছে কিনা, যোগ অবশ্যই 100% চার্টে দেখে দিয়েছে। যোগটা তখনই সম্ভব হবে যখন তুমি তার গাইডলাইন মেনে তুমি এগোবে। প্রতিকার প্রতিবিধান ছাড়া মহুয়া তুমি কিন্তু এখান থেকে সফলতাকে ছিনিয়ে নিতে পারবে না, কারণ তুমি ওই প্রথম 10 জনের মধ্যে পড়ছো না। অর্থাৎ তোমার পড়াশোনার লেভেল যেটা রয়েছে সেই প্রথম 10 জনের মধ্যে নয়, কিন্তু তোমাকে সেখান থেকে কম্পিটিশন করে তোমার চাকরিটাকে ছিনিয়ে নিতে হবে। এই চাকরিটাকে যদি ছিনিয়ে নিতে হয়, গভর্নমেন্ট সার্ভিস পেতে হয়, তাহলে দাদার কথা মেনে ভালো কোনো জ্যোতিষ বন্ধুর হাত ধরো, গণ্ডযোগ বুধের প্রতিকার করো, চোখ বন্ধ করে। আমি এটুকু বলতে পারি 2025-এ তোমার ভালো কোনো খবর রয়েছে। ঠিক আছে, সিদ্ধান্ত এবার তোমার।
ভালো ফোন থেকো। করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন সুব্রত দার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দিচ্ছি সুব্রত দার চেম্বারগুলি কবে কোথায় রয়েছে। সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর বর্ধমানে এবং বৃহস্পতিবার ব্যারাকপুরে বিকেল 4টে থেকে 6টা, 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায়, এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার হাওড়া বালিবাজার। এছাড়াও সুব্রতদার নতুন চেম্বার রয়েছে পূর্ব মেদিনীপুর এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে। শিলিগুড়িতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে। দেখুন দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874207060, 9874207060, হোয়াটসঅ্যাপ 9831707058। যারা সুনির্দিষ্ট ভবিষ্যৎ গড়তে চাইছেন তাদের জন্যই কিন্তু এই নাম্বার দুটি। দাদা চলে যাচ্ছি আলোচনায়। এরপর একটা খুব সুন্দর ডেফিনেশন দেব, সেটা হচ্ছে রাহুকেতুর অবস্থান। যারা ন্যাটাল চার্টের লগ্ন থেকে দ্বিতীয় রাহু রয়েছে, এবং দ্বিতীয় তার রাহু রয়েছে মানে তার অষ্টমে রয়েছে তার কেতু ন্যাটাল চার্টে। আপনি যে আপনার চার্টটাকে মিলিয়ে নিন যে আপনার রাহু কোথায় রয়েছে। কারো যদি দ্বিতীয় রাহু থাকে, শুভ অবস্থায় যদি থাকে, বা কেতু যদি শুভ অবস্থায় থাকে, তাহলে সেই জাতক জাতিকার সপ্তমপতি হচ্ছে তার কি, সপ্তমপতি যে রয়েছে সেটা তার লগ্ন সাপেক্ষে তার সপ্তমপতি, অর্থাৎ সেই জাতক জাতিকার বিবাহ পরবর্তী ক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি করবে। ভালো করে শুনবেন, দ্বিতীয় যদি রাহু অবস্থান করে তার মানে তার সপ্তমপতি হচ্ছে তার কেতু যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে তার অষ্টম স্থান লগ্ন সাপেক্ষে। কিন্তু এটাকে মাথায় রাখতে হবে তার জীবনে উন্নতি কবে, মানে ভাগ্যের চাকা কবে থেকে ঘুরবে, তার জবে থেকে বিবাহ হবে। কারণ তার সপ্তমপতি যে চলে আসছে কম্বিনেশন, সেখান থেকে তার সপ্তম স্থান, অষ্টম স্থান, তার সপ্তমপতি হচ্ছে তার ষষ্ঠ ভাব। সেখান থেকে আমাকে দেখতে হবে যে তার কম্বিনেশনে শুক্র, মঙ্গল এবং চন্দ্র কিভাবে অবস্থান রয়েছে। যদি থাকে বা দশা অন্তর্দশা চলে, তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে আপনি হয়তো আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চাকরি করছে, ভালো উন্নতি হচ্ছে না। আপনি সেই সময় করতে একটা সিদ্ধান্ত নিলেন যে একটা ছোটখাটো পেয়েছে, অনেকদিন ধরে আমার ছেলে খাটছে, কিছুই পাচ্ছে না। আপনি ছেলেকে বিবাহ করালেন, বিবাহটা দিলেন, ঠিক ওই বিবাহের যে দশার পয়েন্ট থেকে আপনি 3টে মাস ওয়েট করবেন, আপনার ছেলের জন্য ভালো সার্ভিস ওয়েট করবে, ভালো জীবনে উন্নতি সাধন করছে। অনেকে বলে যে স্ত্রী ভাগ্যে স্বামীর উন্নতি, এই ব্যাপারটাতেই ঘটে। অর্থাৎ আপনার ভাগ্যের সাথে আপনার অন্য একজনের ভাগ্যের কম্বিনেশন সেখানে কিন্তু অ্যাড হয়ে গেল, সপ্তমপতি অ্যাড হলো দ্বিতীয় পতির সঙ্গে। দ্বিতীয় পতি মানে ধনপতি, তার সঙ্গে যখন দ্বিতীয়ের কম্বিনেশন আমি যখন চলে যাচ্ছি অষ্টমে, অর্থাৎ আপনার ক্ষেত্রে সপ্তম ভাব, সেটা হচ্ছে অষ্টমপতি, সেখানে কম্বিনেশনটা দেখতে হবে তার অষ্টমপতির কম্বিনেশনটা কি। তার মানে সেখানে তার বিবাহ পরবর্তী জীবনে তার কিন্তু উন্নতি হলো। অনেকে বলেন যাদের ক্ষেত্রে হয়তো রাহু যেখানে অবস্থান করছে, যার চতুর্থ স্থানে যদি বুধ এবং মঙ্গল সহ অবস্থান ঘটে, সেই জাতক জাতিকার কোনো সন্তান লাভ, বিশেষ করে কন্যা সন্তান যখন লাভ করবে, তার কিন্তু ভাগ্যের চাকা ঘটে যাবে। এরকম বহু মানুষের ক্ষেত্রে দেখেছি যে আমার সন্তান হয়েছে কিন্তু কন্যা সন্তান, পুত্র সন্তান আগে হয়েছিল, পুত্র সন্তানে আমি কিন্তু জীবনে ভালো উন্নতি সাধন করতে পারিনি, কিন্তু যখন কন্যা সন্তান হলো তার পঞ্চমপতি অ্যাক্টিভ হয়ে গেল, পঞ্চমের দ্বিতীয় পতি অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে কি আপনার জীবনের ভাগ্যের রাহু যে চাকাটা ঘুরিয়েছিল পঞ্চমপতির সঙ্গে কানেক্টিভিটি লাভ করলো, অর্থাৎ আপনার কন্যা সন্তান হওয়ার পর ভাগ্যে উন্নতি ঘটলো। এই ব্যাপারগুলো কিন্তু আপনার জীবনের সঙ্গে থাকে। এরকম একটা জিনিস খুব ধ্রুব সত্য আমি বলে দিই, অনেকের ক্ষেত্রে থাকে, একটু জাস্ট ছোট্ট জিনিস। আপনার ক্ষেত্রে অনেকে বলবেন যে দাদা মাতৃবিয়োগ ঘটেছে আমার। আমি একটু আগে যখন প্রোগ্রাম করতে আসছিলাম দিদি এই বিষয়টাকে নিয়ে বলছিলেন, মাতৃবিয়োগ ঘটেছে। অনেকের জাতক জাতিকার ক্ষেত্রে আমি দেখেছি যে চন্দ্রের কম্বিনেশন রাহুর যখন তার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, হয়তো তিনি অল্প বয়সে মাকে হারিয়ে ফেলেছেন, এই যে জবে থেকে হারিয়েছেন তার কিন্তু উন্নতির জায়গা তৈরি হয়ে গেছে। এবার এখানে বলবেন সে অল্প বয়সে হারিয়েছে, কিন্তু তার কম্বিনেশন বলছে যে তার মাতৃবিয়োগের পর সেই সময় থেকে তার উন্নতি ঘটাদন। হয়তো তিনি মানসিকভাবে অবসাদে ভুগছেন, হয়তো জিনিসটা আপনার খারাপ লাগতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি বলছে পুরোটাই কিন্তু আপনার ডিপেন্ডেবল অফ সায়েন্স। সুব্রতদা আমরা আবার এরকম অনেক আলোচনা রয়েছে, নেক্সট এপিসোডে হয়তো আলোচনা করব। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার। সবাই ভালো থাকুন।